বর্তমান সরকারও এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে চায় না। নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে সরাতে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা একটি কমিশন হচ্ছে। এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এনআইডি বিভাগ ইসির অধীনেই থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। জাতীয় পরিচয়পত্র তৈরির দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেবার সিদ্ধান্ত নিয়েছিল বিগত সরকার। এ বিষয়ে একটি আইন করলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথেই হাঁটল। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন নিবন্ধনের জন্য সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025 একটি স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার, যার খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এই সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। প্রধান নির্বাচন কমিশনারের কাছে উদ্বেগ তুলে ধরে তারা জানান, এতে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। কোনো রকম ঐক্যমত্য গঠন ছাড়াই তারা সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে। সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে, এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। এটা পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এনআইডি বিভাগ ইসির অধীনেই থাকা উচিত। এ বিষয়ে সরকারের কাছে লিখিত মতামত জানাবে নির্বাচন কমিশন। হাউ বেস্ট টু ডু ইট, এটাও একটা চিন্তার ব্যাপার আছে তো, যে কীভাবে এই কাজটা করা যেতে পারে। এখন এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেল আর সব কিছু হয়ে গেলো, এমন তো না, এমন হওয়া উচিতও না, এবং এমন কিছু হবে বলে আমি অন্তত মনে করছি না। আলোচনা না করে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে না বলেও আশা করেন তিনি। তার মতে, নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা তৈরির সাথে এনআইডির বিষয়টি জড়িত। নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে, এটা সামনে একটা জাতীয় নির্বাচন আছে। বাস্তব বিষয়াদি সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে, এটা আমি ধারণা করতে পারি। সবাই 2007 সাল থেকে নির্বাচন কমিশনই একটি স্বতন্ত্র অনুবিভাগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরির কাজ করে আসছে। নয়নাদিত্য, 71, ঢাকা। গুমের শিকার হবার পর এখনও খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা 330 জন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এই 330 জনের ভেতরে কেউ ভারতের কারাগারে কিংবা অন্য কোথাও আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে বলেও জানিয়েছে এই কমিশন। আরও জানাচ্ছেন মহিম মিজান। গুমের সাথে জড়িত কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, সরকারের প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমের সাথে জড়িত ছিল, তবে শাস্তি শুধু অভিযুক্ত ব্যক্তিদের হবে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। তিনি আরও জানান, ভারতের বিভিন্ন কারাগারে 167 জন বাংলাদেশির নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কোনো ব্যক্তি আছে কিনা তাও অনুসন্ধান করবে কমিশন। ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা ওগুলো ক্রস চেক করব, রিডেট করব, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে। সংবাদ সম্মেলনে তদন্ত কমিশন জানায়, এখনো পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000টি অভিযোগ যাচাই বাছাই শেষ করেছে কমিশন। এর মধ্যে 280 জন অভিযোগকারী এবং 45 জন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা জানতে অনুসন্ধান চলছে বলেও জানায় কমিশন। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে,
তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি, ইট রিকোয়ার্স টাইম। কমিশন প্রধান জানান, গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারির দায় পুরো বাহিনীর উপর পড়বে না। কমিশন সদস্য নূর খান লিটন জানান, বগুড়া পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকে গুমের সাথে জড়িত অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে নিজেরাও ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে, যা না করার আহ্বান জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। যথাযথ চর্চা হলে বর্তমান সংবিধানের আলোকেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, প্রয়োজনে সংবিধান সংস্কার হবে, তবে এটি হতে হবে সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। সেকেন্ড রিপাবলিক আর গণপরিষদ নির্বাচনে মানুষের আগ্রহ নেই জানিয়ে দেশকে সংকট থেকে বাঁচাতে দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছেন বিএনপি নীতি নির্ধারকরা। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। নতুন রাজনৈতিক দল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশের পর দল গোছানোর পাশাপাশি দুটি দাবির বিষয়ে সামনে এনেছেন দলটির নেতারা। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনা করা। নতুন এই দলটিকে স্বাগত জানালেও তাদের দুটি দাবির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। একটি দল যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের এই স্টিগমা থেকে বেরিয়ে আসার জন্য, তাদের কলঙ্ক মোচনের জন্য ৭১কে ভুলিয়ে দিতে পারলে এই সুযোগে সেকেন্ড রিপাবলিকের কথা বলে প্রথম রিপাবলিকের কোনো খবর থাকে না, তারা কলঙ্ক মুক্ত হয়। এই ধরনের একটা চিন্তা কারো কারোর মধ্যে আছে বলে কিছু কিছু সাধারণ মানুষ মনে করে। বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ আছে, এটি নিয়ে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যেতে পারবে। এই রাষ্ট্রের অনেক সংস্কার করা সম্ভব হবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। তারা বলেন, দেশের চলমান সংকটের জন্য সংবিধান নয়, বরং এক ব্যক্তি ও এক দল দায়ী। তাই বিদ্যমান সংবিধান বিলুপ্তিতে বিএনপির সমর্থন নেই, বরং দ্রুত নির্বাচনকেই সংকট সমাধানের পথ বলে মনে করছেন দলটির নেতারা। সংবিধানে সব ভালো ভালো কথা লেখা আছে, সেটি মান্য করে না যারা ক্ষমতায় যায়। তারা মান্য না করলে এটা তাদের দোষ। সেটা গণপরিষদেই বলেন আর জাতীয় সংসদ বলেন, এটার মধ্যে আমি তো এগুলোকে জনগণের দুঃখ কষ্টের জন্য এগুলোকে আমরা দায়ী করি না। দুঃখ কষ্টের জন্য দায়ী ব্যক্তিবর্গ। সকলের চিন্তা নিয়ে আপনাকে জনগণের কাছে নির্বাচনে অংশগ্রহণ করে আপনার ম্যান্ডেট জনগণ থেকে আনতে হবে। তো যেমন আমরা 31 দফার সংস্কারের কথা বলছি, আমি তো বললে এটা হয়ে যাবে না কালকে, আমি চাইলে তো এটা হবে না। আমাকে জনগণের কাছে যেতে হবে এই নির্বাচনে জনগণের মতামত নিয়ে, জনগণের অ্যাপ্রুভাল নিয়ে আমি সংসদে আনতে হবে। সংসদে এটা প্লেস করা হবে, এটা নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদ পাশ করবে। এটাতে বিশ্বাসী সকলকে হতে হবে, এর কোনো বিকল্প কিছু নাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সবার যে আস্থা রয়েছে, সেটি যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়েও সতর্ক করলেন বিএনপির নীতি নির্ধারকরা। বাংলাদেশের জনগণ কিন্তু যেভাবে দায়িত্ব দেয়, আবার সেটাকে অনুসরণও করছে এবং খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এর মধ্যে কোনো রকমের অন্য কিছু আসছে কিনা, অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। শফিকুল হক, ৭১, ঢাকা। ফ্যাসিস্টদের বিচার সবাই চায়, কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস জানান, নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে যেতে হবে। নির্বাচনকে পিছিয়ে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ফ্যাসিস্ট দমনে নতুন কোনো ফ্যাসিজম তৈরির আশঙ্কাও করছেন বিএনপির এই নেতা। এখন যেটা হচ্ছে, সবচেয়ে যেটা আমি ভয় পাচ্ছি, ফ্যাসিস্ট তারা গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট না হয়ে যায়। যারা কথাগুলো বলছে তাদের ভাব ভঙ্গি অ্যাটিটিউড কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। তো এটার জন্য দেশ আর জাতি তো আন্দোলন করে না। তো এখন বাক স্বাধীনতা আছে, কথা বলতেই পারে।
কিন্তু আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপাই দেব, এটা হতে পারে না। আগামীতে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। বিএনপির ৩১ দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ৫ই আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৩০টি দল খেলায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। একে অপরের নাম দিয়ে, একে অপরকে ব্যবহার করে এই ধরনের কিছু বদনাম আমাদের দেশের অথবা আমাদের এই সমাজকে অস্থিরতার জন্য কাজ করছে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোকে প্রতিহত করার জন্য, মোকাবেলা করার জন্য আমাদের ইউনিটিটা, সুদৃঢ় ঐক্যটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমি ঐক্যকে প্রাধান্য দিচ্ছি, যেন আমরা এই সমাজে মিলেমিশে সবাই একত্রিতভাবে থাকতে পারি। এটাই হোক আমাদের আগামী দিনের জন্য অঙ্গীকার। শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মনে করেন, পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই জাতীয় নির্বাচনের আগেই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এর আগে গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন হতে হবে প্রথমে, এরপর যারা বিজয়ী হবে তারাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়তে চায় এনসিপি। 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। 47-এর আজাদী আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, একই সাথে 24-এর ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের এই তিনটি গণ আন্দোলনের প্রেরণাকে বুকে ধারণ করে রাজনৈতিক পথরেখা তৈরি করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এই কথাই জানালেন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপির নেতাকর্মীরা যান রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমিতে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করতে। দলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে এই দুই কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টি। যে শেখ হাসিনা সরকারের আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই। নজরুল ইসলাম, 71, ঢাকা। আসছে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব একথা জানিয়ে বলেছেন, সবার সাথে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টাই নির্বাচনের দিনক্ষণ জানাবেন। এছাড়া প্রেস সচিব জানিয়েছেন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন প্রফেসর সিআর আবরার। নজরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সোমবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এবং ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তার সাথে বৈঠকে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসিশন হয়েছে
বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডাকা সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যেই নির্বাচন হবে, তবে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন, এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। সরকারি কর্ম কমিশনের মাধ্যমে চিকিৎসক সৌদি আরব থেকে স্বল্প মূল্যে LNG গ্যাস কেনা, মব জাস্টিস সহ চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে, তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে LNG সরবরাহে সম্মত হয়েছে। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। এদিকে কাল শপথ নেয়ার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করছেন শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা CR আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন CR আবরার, প্রফেসর CR আবরার। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। সারা দেশে নদী ও পরিবেশ দূষণের জন্য দায়ী 2400 শিল্প কারখানাকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। সেই সাথে সাভার ও ধামরাই এলাকার উন্মুক্ত ইট ভাটাগুলো আগামী বছরের মধ্যে বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 2400 ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। নদী দূষণের একটা দেশি গরু ছাগলকে বিদেশি বলে কোরবানির পশুর হাটে উচ্চ মূল্যে বিক্রি করে আয় করেছেন প্রায় 122 কোটি টাকা। ব্রাহ্মা জাতের গরু সীমান্ত দিয়ে চোরাচালান করে পাচার করেছেন প্রায় 86 লক্ষ টাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিআইডি। এদিকে সোমবার গ্রেফতারের পর মঙ্গলবার ইমরানকে আদালতে হাজির করা হলেও রিমান্ডের আবেদন জানানো হয়নি। নাদিয়া শারমিনের রিপোর্ট। গত বছর ছাগলকাণ্ডে আলোচনায় আসেন মোহাম্মদপুরের সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন। কোরবানি এলেই উচ্চবংশীয় গরুর কথা বলে প্রতারণার ফাঁদ পাততেন ইমরান, কিন্তু গ্রেফতারের পর এবার উঠে এলো তার জমি দখল, গরু চোরাচালান সহ নানা প্রতারণার গল্প। সোমবার সিআইডির জালে ধরা পড়েন ইমরান। মালিবাগ থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার আদালতে তোলা হয়, তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি। পরে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না। টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো, এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে তার নানা অপকর্ম তুলে ধরে সিআইডি। টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। এভাবে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইমরান 133 কোটি টাকার বেশি পাচার করেছেন। শুধু ব্রাহ্মা গরু নিয়েই এখন পর্যন্ত তথ্য প্রমাণ মিলেছে 86 লাখ টাকা পাচারের। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। ইন্টারফেস হিসাবে অথবা উনি খামারের ব্যবসা এবং উচ্চবংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তো করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরও অনেক কিছু করেছেন। থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে তিনি এই টাকা পাচার করেন বলে তথ্য মিলেছে। যে উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলোকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন। মোহাম্মদপুরের বেড়িবাদ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও জবরদখল করে গরুর খামার গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার এবং তার যে ওখানকার ব্যবস্থাপনা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, এছাড়া আরও 5-7 জনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামী নেতা নয়,
নীতি প্রতিষ্ঠিত করতে চায়, ক্ষমতা নয়, দুনিয়ায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে জামাত প্রতিশ্রুতিবদ্ধ। বিকেলে রাজধানী শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে জাকাত দেয়া উচিত যেন একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই, তাই মানুষ সরকারকে জাকাত দিতে চায় না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না, যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত 8টা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করছে। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয় বাজারে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও সফল হয়নি বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো শেষে ভোক্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, গোটা রমজান জুড়ে বাজার ব্যবস্থা নজরদারিতে রাখবেন তারা। সুমন মাহমুদের প্রতিবেদন। ঢাকা মহানগর সহ সারা দেশে পণ্য নকল ও ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের 13 জন কর্মকর্তার নেতৃত্বে 13টি টিম বাজার তদারকির কাজ করছে। কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বর মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সর্বনিম্ন স্যার 10 টাকা, সর্বোচ্চ হলো 30 টাকা। সেটাই ভালো কথা। আপনার কথার সাথে কাজের মিল থাকলে আপনাকে আমরা স্যালুট দেবো। কাগজ দেখান। কাগজ নেই, না, তার মানে হচ্ছে আপনি 200% লাভ করতেছেন। সরকার তদারকি করায় এবার রমজানের নিত্য পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সয়াবিন তেল এখন অ্যাভেলেবল, যে ক্রাইসিস ছিল 2-1 দিন আগ পর্যন্ত সেটি এখনো মিট আপ হয়েছে। প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল 1 লিটার, 2 লিটার, 5 লিটার এটি অ্যাভেলেবল রয়েছে। বরং দোকানিরা দোষছেন যে কাস্টমাররা কম আসতেছেন। এখানে তরমুজ বিক্রি হচ্ছে সেটি আমরা দেখলাম 250 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত, অনেক বড় পরিমাণ, 10 কেজি, 8 থেকে 10 কেজি পর্যন্ত, অর্থাৎ এটি স্বস্তিদায়ক। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে। এবারের রমজানে সিন্ডিকেটের ষড়যন্ত্র সফল হয়নি। আগামীতে সিন্ডিকেট থাকবে না বলেও জানিয়েছে ভোক্তা অধিকার। সিন্ডিকেট কিছুটা চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, কিন্তু সেটি এখন এটি ভেঙে দেওয়া হয়েছে। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে যেনারা তদারকি করেন এই সব পর্যায়ের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। নেওয়ার কারণে মূলত এটি সম্ভব হয়েছে। আমরা আশা করব যে সিন্ডিকেট থাকবে না। বাজারে কোনো কিছুর সংকট নেই, শুধুমাত্র সংকট ভোজ্য সয়াবিন তেলের। সরকার রমজানের আরও 10 থেকে 20 দিন আগে পদক্ষেপ নিলে এটির সংকট হতো না বলে মনে করেন ব্যবসায়ীরা। সরকার যে এখন কড়া হার্ড লাইনে গেছে, পদক্ষেপ নিছে তেলের, এই পদক্ষেপটা যদি 15 দিন আগে নিত তাহলে তেলের আজকে এই সমস্যাটা হইতো না। যেমন মেইল মালিক করে নিয়ে বসতো যে আপনাদের কি সমস্যা, সরকার শুনতো, সরকার কতটুকু সহযোগিতা করতে পারে ততটুকু মিলের কাজ সমাধা হয়ে যেত। কিন্তু সরকারের বসছে, কোম্পানিরা বলছে আমরা মালের কোনো সংকট নাই, মাল দিব, বয়ানে শান্তি, কোনো মাল আয়ানে। রমজান মাসের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুমন মাহমুদ, 71, ঢাকা। বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ 17 জন আটক হওয়ায় সাগরে অনেকটাই স্বস্তি ফিরেছে। বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় নৌবাহিনীর টহল জাহাজ সুরমার অভিযানে এই চোরের দল আটক হয়। অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে নৌবাহিনী। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরের বহির্নোঙরে আটক হয়েছে 17 জন জলের চোর। বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ সুরমা অভিযান চালিয়ে এদের আটক করে। জব্দ করে ইঞ্জিন চালিত কাঠের বোট সহ রামদা, ছুরি, হাতুড়ি, মোবাইল ফোন এবং বিভিন্ন রকমের লাইট।
জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য 5,50,000 টাকা। পরে জব্দ মালামাল সহ আটক ব্যক্তিদের কুতুবদিয়া থানায় সোপর্দ করা হয়। এরা মূলত ছিচকে চোর। এরা আমাদের যে বহির্নোঙর আছে সেখানে ঘুরে বেড়ায় এবং যে কোনো ধরনের চুরির সুযোগ পেলেই, যে কোনো ধরনের ছোট বড় জাহাজে চুরির সুযোগ পেলেই এরা সাধারণত চুরি করে থাকে। বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড আমাদের বহির্নোঙরে যে কোনো ধরনের অপরাধ রুখে দেওয়ার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের জাহাজ আছে এবং ইনশাল্লাহ এটা ভবিষ্যতে উত্তরোত্তর আরও উন্নত হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সুরমা দ্রুত এই অভিযান পরিচালনা করে। হাসান আহমেদ, ৭১। ছেলেকে বিদায় দিতে এসে মারা গেলেন পিরোজপুরের ভান্ডারিয়ার দারুল হুদা গ্রামের শহীদুল ইসলাম মিরন। সৌদিগামী ছেলে মুনিম জমাদ্দারকে বিদায় দিতে ছেলে সহ ভান্ডারিয়া থেকে রবিবার রাতে ঢাকায় আসেন মিরন। সোমবার সকালে রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেল সৌদিয়ার 4 তলায় 402 নম্বর কক্ষটিতে ওঠেন তারা। দুপুরে হোটেল সৌদিয়ার 6 তলা ভবনের 2য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ছেলে মুনিম জমাদ্দার ও তার শ্যালক হিরণ তালুকদার কাজের জন্য বাইরে গেলেও রুমে ছিলেন মিরন। পরে ছেলে মুনিম ও শ্যালক হিরণ এসে জানতে পারেন আগুনের ঘটনায় মিরন মারা গেছেন। পরে মঙ্গলবার সকালে মিরনের মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলাগো বলছি যে আমার রুমে লোক আছে, কিন্তু কেউই ওই লোকের কাছে যায় নাই, সবাই আগুন নিভাবার জন্য ব্যস্ত। আগুন নিভাবার পর তারা ওই রুম থেকেই তাকে উদ্ধার করছে। তাকে ফোন দিয়েছে, চাচা ফোন দেওয়ার পর চাচা ফোন রিসিভ করছে, বলছে যে এখানে চারিদিকে খালি ধোয়া অন্ধকার, আমি কোন দিকে যাবো, এখানে কিছু দেখতেছিলাম। এটা বলার পরে হয়তো ব্যাপার আর কথা হয় নাই। মহান সৃষ্টিকর্তা তার পিতাকে বিদেশে পাঠানোর আগেই তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। এলাকার মানুষ অত্যন্ত দুঃখিত। রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে হাতিরঝিলের মাঝামাঝি একটি সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগতে পারে। এদিকে আগুনের ঘটনায় হাতিরঝিলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় তীব্র যানজট তৈরি হয়। এ কারণে ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয় ফায়ার সার্ভিসের। পরে দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। যানজট এড়িয়ে চলতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয় ফায়ার সার্ভিস। দুবাইয়ে জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। দাপুটে বোলিং দিয়ে অজিদের 264 রানে অল আউট করার পর শেষ খবরে সেই রান চেজ করছে টিম ইন্ডিয়া। যদিও প্রথমে পাওয়ার প্লেতেই আউট হয়ে ফিরেছেন ভারতের 2 ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। 8 রানে শুভমানকে বোল্ড করেন বেন ডুয়ারসন। 28 রানে লেগ বিফোর হবার আগে রোহিত খেলেন 28 রানের ইনিংস। আজ টস জিতে ব্যাটিং নিলেও ভারতের বোলিং তোপের বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি স্মিথের দল। তৃতীয় ওভারে সামির বলে রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার কুপার কনলি। ভারতের বিপক্ষে বারবার জ্বলে ওঠা ট্রাভিস হেডকে এদিন 39 রানে তুলে নেন ভারুণ। এরপর অ্যাটাকে এসেই ব্যাক টু ব্যাক মার্নার্স লাবুশন ও জশ ইংলিশকে ড্রেসিং রুমে পাঠান রবীন্দ্র জাদেজা। তবে এই আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। দুজনেই তুলে নেন 50। সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন মোহাম্মদ সামি। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানেই উত্তেজনার ছড়াছড়ি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যা উস্কে দিয়ে স্মিথ আর জাদেজা হলেন মুখোমুখি। তবে এই ব্যাটেলে শেষ হাসিটা হাসলেন ভারতীয় অলরাউন্ডার। রক্তাক্ত হাত নিয়ে অজিদের দ্রুত গুটিয়ে দিতে রাখলেন অবদান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। দুবাইয়ে ভারত অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ সেমিফাইনাল। টস জিতে ব্যাট করতে নামা অজিদের তখন পরীক্ষা নিচ্ছে ভারতীয় বোলাররা, কিন্তু 19তম ওভারে জাদেজা বোলিং মার্কে আসতেই হঠাৎই ছন্দপতন। এর আগে 2 ওভার বল করলেও এবার তাকে ডেকে নেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। জানিয়ে দেন তার বোলিং হ্যান্ডে বাঁধা ব্যান্ডেজ খুলতে হবে। মূলত অভিযোগটা এসেছিল অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথের তরফ থেকে। বোলিং হ্যান্ডে জাদেজার ব্যান্ডেজ নাকি তার আইসাইটে সমস্যা করছে।
ঘটনার আকস্মিকতায় জাদেজা আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন এটা টেকনিক্যাল কারণে নয়, চোটের জন্যই তিনি বেঁধেছেন। কিন্তু ইলিংওর্থের সাফ জবাব, ওটা খুলতেই হবে। উপায় না দেখে সেই ব্যান্ডেজ খুলেই বল করতে শুরু করেন জাদেজা। কমেন্ট্রি বক্স থেকে জানানো হয় জাদেজার স্পিন ঠিকঠাক ধরছে না। সংশয় দানা বাঁধে, তবে কি ওই ব্যান্ডেজ বলে বাড়তি স্পিন আদায়ের জন্যই ছিল? না, চতুর্থ বলেই জাদেজা সব পরিষ্কার করে দেন। ফলো থ্রুতে বল ধরার জন্য ডাইভ দিতেই বাঁ হাতে খসা খেয়ে ব্যথায় কুকড়ে ওঠেন। দেখা যায় হাতের তালুতে বড় অংশ জুড়েই চামড়া উঠে গেছে। ওভার শেষ হতেই ক্যামেরায় ধরা পড়ে জাদেজার রক্তাক্ত হাতের ছবি। তবে এতেও থেমে থাকেননি রবীন্দ্র জাদেজা। 23তম ওভারে দারুণ এক কুইকারে তুলে নেন লাবুসেনের উইকেট। অজি ব্যাটারকে ফেরান 29 রানে। 4 ওভার বাদে জশ ইংলিশকেও 11 রানে ফিরিয়ে উদযাপনে মাতেন জাদেজা। বুঝিয়ে দেন সামর্থ্য থাকলে কোনো চোটই আটকে রাখতে পারে না। জেদকে অস্ত্র বানানোর কৌশলটা ভারতের ক্রিকেটাররা ভালোই জানেন। পার্থ বণিক, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।